আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। সিস্টেমেটাল স্কুল অ্যান্ড কলেজ খুলনা শাখা কর্তৃক করোনাকালীন সময়ে ধারাবাহিক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আরো নতুন একটি ক্লাস নিয়ে। আমাদের আজকের ক্লাসটি তোমরা বোর্ডে লক্ষ্য করলে দেখতে পাবে, এটি তোমাদের ফিনান্স ও ব্যাংকিং এর একাদশ অধ্যায়ের উপরে, অর্থাৎ ব্যাংকের আমানত এই অধ্যায়ের উপরে পঞ্চম ও শেষ ক্লাস। এই ক্লাসটির মধ্য দিয়ে আমরা এই অধ্যায়ের উপরে আলোচনাকে শেষ করব। আসো জেনে নিই আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় এবং ক্লাসটিকে যে সেশনে ভাগ করা হয়েছে সেটির উপরে একটু দেখে নিই। আমাদের ক্লাসটি দুটি সেশনে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে আলোচ্য বিষয় এবং আরেকটি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন। তোমরা যারা ধারাবাহিকভাবে আমার ক্লাস ইউটিউব থেকে দেখছো তারা অলরেডি জেনে গিয়েছো। আলোচ্য বিষয়ের ভিতরে আজকে আমাদের আলোচ্য বিষয় আছে দুইটি এবং জ্ঞানমূলক প্রশ্ন রেখেছি এখানে তিনটি। এটির উপরে আমরা পুরো সময় ধরে কথা বলবো এবং তোমরা মনোযোগ সহকারে বিষয়টি বুঝে নিবে এই আশা ব্যক্ত করে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আলোচ্য বিষয়ে প্রথম আলোচ্য বিষয় রয়েছে আজকে ইলেকট্রনিক্স ব্যাংকিং এর বিভিন্ন পণ্য ও সেবা, এটি নিয়ে আমরা কথা বলবো। এবং আলোচনা 2 নম্বর পয়েন্টে আছে আধুনিক ও ইলেকট্রনিক ব্যাংক ব্যবস্থা, তার ভবিষ্যৎ ও বাংলাদেশ। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয়। এরপরে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন আছে, যেটি আমরা আলোচনার শেষে এখান থেকে তোমাদেরকে প্রশ্ন এবং উত্তর জানিয়ে দিব। তো শুরু করা যাক আমাদের একাদশ অধ্যায়ের উপরে ভিডিও ক্লাস এর পঞ্চম পার্ট অর্থাৎ শেষ পার্ট। এর আগেও তোমরা এই অধ্যায়ের উপরে আরো 4টি ভিডিও ইউটিউবে পেয়েছো, যারা নিয়মিত ক্লাস দেখছো। যারা দেখো নাই তারা ওখান থেকে দেখে নিতে পারো। ইলেকট্রনিক্স ব্যাংকিং এর বিভিন্ন পণ্য ও সেবা, এখান থেকে আমাদের আজকের আলোচনা। এই আলোচনাটি তোমরা তোমাদের মূল বইয়ের 116 পেজে পাবে। ইলেকট্রনিক্স ব্যাংকিং এর মাধ্যমে বর্তমানে ব্যাংক বিভিন্ন সেবা প্রদান করে আসছে। তার আগে বলে রাখি যে বর্তমান সময়টা হচ্ছে আধুনিক যুগ। কম্পিউটার ও বিভিন্ন প্রযুক্তির উন্নয়নের ফলে ব্যাংক ব্যবস্থাও তার একটি ছোঁয়া লেগেছে। আর এটি থেকে আমরা সবথেকে বড় যে সুবিধাটি পাচ্ছি সেটি হচ্ছে 24 আওয়ার সার্ভিস। আমরা এর আগে ব্যাংক 9টা 4টা এর ভিতরে আমরা আমাদেরকে লেনদেনকে শেষ করতাম। এরপরে আমরা ব্যাংক থেকে আর কখনো কোনো সুবিধা অর্থাৎ আমাদের লেনদেন পরিচালনা করতে পারতাম না। কিন্তু বর্তমানে ইলেকট্রনিক্স ব্যাংকিং আসার পরে আমরা দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় ম্যাক্সিমাম সমস্ত সেবাগুলোই পেয়ে যাচ্ছি। তো কিভাবে ব্যাংক এই সেবাগুলো দিচ্ছে সেটি মূলত আমাদের এই আলোচনার ভিতরে আসবে, ইলেকট্রনিক্স ব্যাংকের বিভিন্ন পণ্য ও সেবার ভিতরে। চলো দেখে নিই। এখানে যে পণ্য এবং সেবা রয়েছে তার প্রথম এখানে রাখা হয়েছে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড। এটি একটি ইলেকট্রনিক্স ব্যাংকিং সেবার পণ্য। ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড কি তোমরা অনেকেই নাম জেনেছো আগে, আজকে আমরা জানবো যে এটি আসলে কিভাবে কাজ করে। ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড মূলত দুটি হচ্ছে একটি প্লাস্টিক ইলেকট্রনিক্স কার্ড, একটি প্লাস্টিক কার্ড যেটি ব্যবহার করে এর গ্রাহক পণ্য কেনাবেচা পণ্য কিনতে পারবে। আবার এটিএম মেশিনে এটি ব্যবহার করে নগদ টাকা উত্তোলন করতে পারবে। তাহলে সংজ্ঞাটি দাঁড়ালো যে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড হচ্ছে এক ধরনের প্লাস্টিক কার্ড, যেটি ব্যবহার করে এই কার্ডের গ্রাহক মালিক পণ্য ক্রয় করতে পারবে এবং এটিএম মেশিনে কার্ডটি ব্যবহারের মাধ্যমে নগদ টাকা উত্তোলন করতে পারবে। ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের ভিতরে মেইন যে পার্থক্য সেটি হচ্ছে ডেবিট কার্ড ব্যাংকে তার যে হিসাব থাকবে সেই হিসাবে যে কয়টি টাকা জমা আছে সেই টাকাটি শুধুমাত্র তার কার্ড ব্যবহার করে উত্তোলন করতে পারবে বা ব্যবহার করতে পারবে। কিন্তু ক্রেডিট কার্ডে তার জমা টাকা থেকেও
বেশি টাকা ব্যাংক থেকে উঠাতে পারবে, অর্থাৎ এটি এক ধরনের ঋণের ব্যাপার এখানে এসে গেল, যে সে তার অ্যাকাউন্টে জমা টাকা থেকেও বেশি টাকা উত্তোলন করতে পারবে, অর্থাৎ ব্যাংক ঋণ নিতে পারবে। আর ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য ব্যাংকে সুনির্দিষ্ট হিসাব থাকার প্রয়োজন হয় না, না থাকলেও চলবে। আর যে টাকাটি সে ঋণ হিসেবে দিচ্ছে, এই টাকাটি সে মেয়াদান্তে সুদ সহ আবার পরিশোধ করে দিতে পারে। তাহলে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড সম্পর্কে আমার মনে হয় যে তোমরা একটা সুস্পষ্ট ধারণা পেয়েছো। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্লাস্টিক কার্ড যেটি ব্যবহার করে গ্রাহক কেনাবেচা করতে পারবে এবং এটিএম মেশিনে ব্যবহার করে নগদ টাকা উত্তোলন করতে পারবে। এখন আসো আমরা জানবো যে এটিএম কি। এটিএম এর পূর্ণরূপ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন, অর্থাৎ এটি এমন একটি যন্ত্র যে যন্ত্রটির সাহায্যে আমরা ব্যাংক কর্তৃপক্ষের অনুপস্থিতিতে প্রাথমিক কিছু লেনদেন সম্পন্ন করতে পারবো। কিরকম লেনদেন? টাকা উঠাতে পারবো, টাকা জমা দিতে পারবো, আমার হিসাবে কত টাকা আছে সেটির একটি বিবরণী বের করতে পারবো, এক্সেট্রা এক্সেট্রা কিছু প্রাথমিক লেনদেন আমরা করতে পারবো। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা এটা 24 আওয়ার্স এই সুবিধাটা নিতে পারবো। ব্যাংক তো একটি নির্দিষ্ট টাইমে 10টা 5টার পরে বন্ধ হয়ে যায়, তারপরের টাইমগুলো আমরা এই অটোমেটিক টেলার মেশিন থেকে আমরা এই সুবিধাগুলো নিতে পারবো। ব্যাংক চলাকালীন সময়ও নিতে পারবো। আচ্ছা, মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং কাকে বলে এবং মোবাইল ব্যাংক থেকে আসলে আমরা ব্যাংকিং কি সেবা পেয়ে যাচ্ছি? মোবাইল ব্যাংকিং হচ্ছে মোবাইলের মাধ্যমে ব্যাংকিং লেনদেন সম্পন্ন করার একটি পদ্ধতি। বর্তমানে আমরা মোবাইলের মাধ্যমে এই এটিএম বুথ থেকেও টাকা উত্তোলন করতে পারি, আমাদের হিসাবে টাকা জমা দিতে পারি। তোমরা বিকাশ, নগদ, রকেট বিভিন্ন মোবাইল অ্যাপসের কথা জানো, যেটির মাধ্যমে কিন্তু ব্যাংক হিসাবে আমাদের যে টাকা রয়েছে সেটি আমরা ট্রান্সফার করতে পারি, সেটি দিয়ে আমরা পণ্য কিনতে পারি, নগদ টাকা আমরা উত্তোলনও করতে পারি। তাহলে মোবাইল ব্যাংকিং হচ্ছে মোবাইলের মাধ্যমে ব্যাংকিং লেনদেন সম্পন্ন করার একটি পদ্ধতি, যে সুবিধাটা আমরা আধুনিক সময়ে পেয়ে আসছি। এরপর আমরা জানবো যে এসএমএস ব্যাংকিং কি। এসএমএস ব্যাংকিং মূলত আমার ব্যাংকের সাথে সংগঠিত লেনদেনের তথ্য এসএমএস এর মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ আমাকে জানিয়ে দিল। অর্থাৎ আমি এইমাত্র ব্যাংক থেকে টাকা উঠালাম, কত টাকা উঠিয়েছি, এখন আমার ব্যালেন্স কত আছে, সেটি সাথে সাথে আমাকে এসএমএস দিয়ে অবহিত করবে। আবার আমি ব্যাংকে যদি টাকা জমা দেই তাহলে কত টাকা জমা দিলাম এবং সেটি সহ আমার পূর্বের ব্যালেন্স অ্যাড হয়ে কত টাকা ব্যাংকে আছে সেটিও আমাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে। আমি যদি ব্যাংক থেকে কখনো কোনো কিছু পেতে চাই বা ব্যাংক কর্তৃপক্ষ আমাকে জানাতে চাই, সেটিও তারা এসএমএস এর মাধ্যমে জানাতে পারবে। সে আমি ব্যাংকে চেকের জন্য অ্যাপ্লিকেশন করলাম, সেক্ষেত্রে চেক বইটি রেডি হলে তারা আমাকে এসএমএস দিয়ে জানাতে পারে যে আমার চেক বইটি রেডি, আমি যেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেটা ব্যাংক থেকে সংগ্রহ করি। তাহলে এই ধরনের সেবা আসছে আমাদের এসএমএস ব্যাংকিং এর আওতায়। মোট কথা দাঁড়ালো, ব্যাংক তার প্রয়োজনীয় তথ্য গ্রাহকের নিকট এসএমএস এর মাধ্যমে পৌঁছে দিবে এবং লেনদেনের ফলশ্রুতিতে তার ব্যালেন্সে এখন কত টাকা আছে সেটিও জানিয়ে দিবে। এরপর আসো আমরা জানবো ইন্টারনেট ব্যাংকিং কি। ইন্টারনেট ব্যাংকিংটা হচ্ছে ব্যাংকের নিরাপদ ওয়েবসাইটে গ্রাহক তার একটি অ্যাকাউন্ট খুলবে, তার নাম তথ্য দিয়ে, পাসওয়ার্ড দিয়ে, এবং তার মাধ্যমে সে তার ব্যাংক হিসাব থেকে টাকা ট্রান্সফার করতে পারবে, তার ব্যাংক স্টেটমেন্ট বিবরণী সে জানতে পারবে, প্রয়োজনীয় লেনদেন সে এখান থেকে সম্পন্ন করতে পারবে। এটিকে বলা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং এবং এটি পৃথিবীর যে কোনো জায়গা থেকেই সে করতে পারবে। ওকে, তাহলে এটি হচ্ছে আমাদের ইন্টারনেট ব্যাংকিং। ব্যাংকের সিকিউর ওয়েবসাইটে যে নাম ঠিকানা দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবে এবং সেটার মধ্য দিয়ে সে তার ব্যাংকে যে হিসাবটি খোলা ছিল সেই হিসাবের টাকা সে ব্যবহার করতে পারবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। এটিকে আমরা বলছি ইন্টারনেট ব্যাংকিং।
এরপর আমাদের আলোচনা রয়েছে এনি ব্রাঞ্চ ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং। এটি আসলে কি? এনি ব্রাঞ্চ ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং হচ্ছে যে আমি একটি ব্যাংকের যে কোনো জায়গায় হিসাব খুলি না কেন, হিসাব থাকলে সেটি আবার অন্য তাদের যে কোনো শাখা থেকে আমরা ব্যবহার করতে পারবো। যেমন উদাহরণ হিসেবে বলি যে আমি খুললাম বাংলাদেশ ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুললাম, এই অ্যাকাউন্টে জমাকৃত টাকার ব্যবহার অথবা পুনরায় টাকা জমা দেওয়া, এই কাজটির জন্য আমাকে খুলনা ইসলামী ব্যাংকেই শুধু যেতে হবে না, আমি বাংলাদেশের যে কোনো তাদের শাখায় গিয়ে আমার এই কার্যক্রম আমি চালিয়ে যেতে পারবো। এটিকে বলা হচ্ছে এনি ব্রাঞ্চ ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং। অর্থাৎ একটি ব্যাংকের যে কোনো একটি শাখায় আমার অ্যাকাউন্ট খোলা থাকবে এবং সমস্ত শাখা থেকে আমি লেনদেনের সুবিধা নিতে পারবো। এরপর আমাদের আলোচনায় রয়েছে কল সেন্টার। অর্থাৎ ব্যাংকের কল সেন্টার রয়েছে যেখানে আমি আমার প্রয়োজনীয় তথ্য কল করে জানতে পারবো। এটা মোবাইলের হেল্পলাইনের মতো, আমরা মোবাইলে 121-এ ফোন দিয়ে আমাদের প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারি। তেমনিভাবে আমরা ব্যাংকের কল সেন্টারে ফোন দিয়েও আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য জানতে পারবো। এটিকে বলা হচ্ছে যে কল সেন্টার সেবা। তাহলে ইলেকট্রনিক্স ব্যাংকিং এর বিভিন্ন পণ্য ও সেবার ভিতরে আমরা 7টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। পয়েন্টগুলো তোমাদেরকে পুনরায় আবার বলছি, তোমরা একটু খেয়াল করো। আমাদের এখানে রয়েছে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড, যেটি আমরা বর্তমানে ব্যবহার করছি। এরপর আছে এটিএম মেশিন, অর্থাৎ যেটাকে আমরা বুথ নামে চিনি। এরপর আছে মোবাইল ব্যাংকিং, আমরা মোবাইলে অ্যাপস এর মাধ্যমে যেটি ব্যবহার করছি, নগদ, বিকাশ, রকেট ইত্যাদি। এরপর আছে এসএমএস ব্যাংকিং, আমার লেনদেন সংক্রান্ত আমার এক হিসাবে লেনদেন সংক্রান্ত যাবতীয় বিষয় এসএমএস এর মাধ্যমে আমাকে অবহিত করা হচ্ছে। এরপর আছে ইন্টারনেট ব্যাংকিং, আমি ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আমার তথ্য প্রদানের মাধ্যমে আমি একটি অ্যাকাউন্ট খুলে আমি আমার ব্যাংক হিসাবটিকে এখান থেকে পরিচালনা করতে পারবো। এনি ব্রাঞ্চ ব্যাংকিং, আমি যে কোনো ব্যাংকের যে কোনো শাখায় হিসাব খোলার পর সেটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাদের ব্যাংকে যে আমার হিসাবটি চালনা করতে পারবো। কল সেন্টার, প্রয়োজনীয় তথ্য ব্যাংকের কল সেন্টারে ফোন দিয়ে জেনে নিতে পারবো। তাহলে এগুলোই ছিল আমাদের ইলেকট্রনিক্স ব্যাংকিং এর বিভিন্ন পণ্য ও সেবা এর উপর আলোচনা। এখন আমরা আলোচনা করব আধুনিক ও ইলেকট্রনিক্স ব্যাংকিং ব্যবস্থা, তার ভবিষ্যৎ ও বাংলাদেশ। আধুনিক ইলেকট্রনিক্স ব্যাংকিং ব্যবস্থা এটি আসলে কি? প্রযুক্তির যে ব্যবহার ব্যাংকিং জগতে করা হচ্ছে, যেটির মাধ্যমে আমরা 24/7 বলা হয়, অর্থাৎ 24 ঘন্টা সপ্তাহে 7 দিন সেবা দিচ্ছি, এটি মূলত আমাদের ইলেকট্রনিক্স ব্যাংকিং ব্যবস্থা। আমরা এখন 10টা 5টা ব্যাংক অফ আওয়ারের উপরে ডিপেন্ডেন্ট নয়, আমরা ইলেকট্রনিক্স ডিভাইসের সাহায্যে ব্যাংকিং কার্যক্রম 24 আওয়ার চালনা করতে পারছি। এটি মূলত হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স ব্যাংকিং ব্যবস্থার সুফল। আমরা এখন টাকা মুহূর্তেই এক দেশ থেকে অন্য দেশে, এক প্রান্ত থেকে দেশের অন্য প্রান্তে ট্রান্সফার করতে পারছি। বাইরে থেকে যে রেমিটেন্স আছে সেটা 24 আওয়ার্সের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি। এই যে সকল সেবাগুলো পাচ্ছি এগুলো ইলেকট্রনিক্স ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমেই আমরা পেয়ে আসছি। ইলেকট্রনিক্স ব্যাংকিং ব্যবস্থার ফলে প্রত্যন্ত অঞ্চলেও অত্যন্ত দ্রুততার সহিত আমরা অর্থের লেনদেন সম্পন্ন করতে পারছি। এর ভবিষ্যৎ, ইলেকট্রনিক্স ব্যাংকিং ব্যবস্থার ভবিষ্যৎ আসলে আগামীতে আরো অনেক ভালো, এবং এটি উন্নতির সাথে সাথে আমরা আমাদের ব্যাংকিং সংক্রান্ত সেবা অত্যন্ত সহজভাবে গ্রহণ করতে পারবো, আরো বেশি সুবিধা পাবো। বাংলাদেশের প্রেক্ষাপটে ইলেকট্রনিক্স ব্যাংকিং ব্যবস্থার ভবিষ্যৎটিও অনেক ভালো। আমরা অলরেডি ইলেকট্রনিক্স ব্যাংকিং ব্যবস্থা আমাদের দেশে শুরু করেছি। আমাদের দেশে এটিএম কার্ডের ব্যবহার আছে, মোবাইল ব্যাংকিং এর ব্যবহার আছে, বুথের ব্যবহার আছে। ভবিষ্যতে এটিকে আমরা আরো সামনের দিকে এগিয়ে নিতে পারবো, এটি আমরা বুঝতে পারছি। তাহলে মোট কথা গেল আধুনিক ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা তার ভবিষ্যৎ অনেক ভালো, পুরো ওয়ার্ল্ডের পরিপ্রেক্ষিতে বলা যায়, এবং বাংলাদেশের ক্ষেত্রেও সেটি
সম্ভাবনাময়ভাবে এগিয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়ের উপরে মূল আলোচনা। আমরা ক্লাসটির এখন দ্বিতীয় সেশনে যাব, যেখানে তোমাদের জন্য রাখা আছে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন। আমি এই অংশে এসে তোমাদেরকে পড়া দিয়ে দিই, জানিয়ে দিই যে আমার ক্লাসের পড়া কি। আমি এই আলোচনার উপরে কিছু জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের এখানে দেখাবো, বাকিগুলো তোমরা কমপ্লিট করে আমাকে দিয়ে দিবে। আসলে দেখি যে এখানে কি জ্ঞানমূলক প্রশ্ন আছে। প্রথমে বলা হচ্ছে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড কাকে বলে। যেটি কিন্তু আমরা জেনে গেছি। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এক ধরনের প্লাস্টিক কার্ড, যেটি ব্যবহারের মাধ্যমে আমরা পণ্য কিনতে পারবো এবং এটিএম মেশিনের ব্যবহারের মাধ্যমে আমাদের হিসাব থেকে নগদ টাকা উত্তোলন করতে পারবো। ওকে, প্রশ্ন নম্বর 2 বলা হচ্ছে যে এটিএম বলতে কি বুঝো। এটিএম বলতে অটোমেটিক টেলার মেশিন, যেটির সাহায্যে আমরা ব্যাংক কর্তৃপক্ষের অনুপস্থিতিতে কিছু প্রাথমিক লেনদেন পরিচালনা করতে পারবো, যেমন টাকা উত্তোলন, টাকা জমা দেওয়া, আমার হিসাবে বিবরণী সংগ্রহ। এরপর হচ্ছে মোবাইল ব্যাংকিং। মোবাইলের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম বা লেনদেন সম্পন্ন করাকেই মূলত মোবাইল ব্যাংকিং বলা হচ্ছে। তাহলে তোমরা এই প্রশ্নগুলোর অ্যানসার পেয়ে দিয়েছো এবং পুরো ক্লাসটি অত্যন্ত সুন্দরভাবে তোমরা বুঝতে সক্ষম হয়েছো, আমি এটা মনে করছি। তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সেটি তোমরা আমার সাথে যোগাযোগ করলে সমাধান হবে ইনশাআল্লাহ। যাও, তাহলে এই ছিল আমাদের আজকে 13তম অধ্যায়ের উপরে শেষ ক্লাস। তোমরা পুরো অধ্যায়টির সমস্ত ক্লাসগুলো দেখবে, এটি তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, এবং সুন্দর একটি প্রিপারেশন গ্রহণ করবে এসএসসি পরীক্ষার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন সময়ে তোমরা আমাদের থেকে বেশ দূরে আছো, আমরা প্রযুক্তির মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ করছি। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা সুন্দর একটি জীবন যাপন পরিচালনা করবে, এজন্য ধর্মীয় আইন মেনে চলবে। 5 ওয়াক্ত নামাজ তোমরা রেগুলার পড়বে, যারা মুসলিম আছো। হিন্দুরা তাদের ধর্ম অনুযায়ী প্রার্থনা করবে, পিতামাতার সহিত সুন্দর ব্যবহার করবে, কারণ আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর আনুগত্য করার পরেই আমাদের দ্বিতীয় কাজটি হচ্ছে যে পিতামাতা, আল্লাহর ইবাদত করার পরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে পিতামাতার আনুগত্য করা। সবথেকে বড় পাপ হচ্ছে আল্লাহর শিরক করা, আল্লাহর সাথে কারো শরীক করা। এবং যত পাপ আছে তার ভিতরে দ্বিতীয় বৃহত্তর পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা, এবং 3 নম্বর বৃহত্তর পাপ হচ্ছে মিথ্যা কথা বলা। তোমরা এই 3টি কাজকে পুরোপুরিভাবে বর্জন করবে এবং সুন্দরভাবে তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করবে। এই অনুরোধ, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।